এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব জন্ম নিয়ন্ত্রণের একটি বিশেষ পদ্ধতি। এই পদ্ধতির নাম প্রাকৃতিক পদ্ধতি। এটা একটি অস্থায়ী পদ্ধতি। এই প্রাকৃতিক পদ্ধতি কি? জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিতে কোনো বাহ্যিক ব্যবস্থা কিংবা কৃত্রিমভাবে উৎপাদিত ওষুধপত্র বা হরমোন প্রভৃতি ব্যবহার না করে জন্ম নিয়ন্ত্রণ করা হয় বা গর্ভ সঞ্চারণ রোধ করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় প্রাকৃতিক পদ্ধতি। এই প্রাকৃতিক পদ্ধতি কয়েকটা ভাগ আছে। এর মধ্যে প্রথম হচ্ছে উইথড্রয়াল পদ্ধতি বা কোয়াটাস ইন্টারেক্টাস বা উইথড্রয়াল মেথড বলা হয়। এই ব্যবস্থাটি সম্পর্কে আলোচনা করব। উইথড্রয়াল পদ্ধতি কি? এই পদ্ধতিতে যৌন মিলনকালে যোনির মধ্যে বীর্যপাত হওয়ার আগে পেনিস বা লিঙ্গকে যোনি থেকে বাইরে বার করে নেওয়া হয়। এই পদ্ধতিকে বলা হয় উইথড্রয়াল পদ্ধতি বা কোয়াটাস ইন্টারেক্টাস। এর সুবিধা কি? যেহেতু বীর্যপাত হয় না যোনির মধ্যে, সেই জন্য গর্ভ সঞ্চারণের সুবিধা, বিশেষ করে কোনো রকম গর্ভ সঞ্চারণ ঘটে না। কিন্তু একটি অসুবিধা আছে। অসুবিধা হলো সঠিক অনুশীলন না থাকলে এই পদ্ধতি প্রযোজ্য হয় না। কারণ এক ফোঁটা বীর্যপাত হলেও তার মাধ্যমে কিন্তু গর্ভ সঞ্চারণ হতে পারে। দ্বিতীয়ত, বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন পেলভিক কনজেশন, যেমন মেন্টাল অ্যাংজাইটি ইত্যাদি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়াও এই প্রক্রিয়ার মাধ্যমে দেখা যেতে পারে। সুতরাং এই পদ্ধতির সাফল্য কিন্তু খুবই কম। নেক্সট, নিরাপদ পদ্ধতি বা রিদম পদ্ধতি বা সেফ পিরিয়ড পদ্ধতি বা ক্যালেন্ডার মেথড বলা হয়। সাধারণত রজচক্রে 14তম দিনে ডিম্বাণু নিঃসরণ ঘটে। সুতরাং 13 থেকে 17 বা 18 এই সময়টা, দ্যাট ইজ থার্ড উইক অফ রজচক্র, খুব ডেঞ্জারাস পিরিয়ড। এই সময় ডিম্ব নিঃসরণ ঘটে এবং শুক্রাণু ডিম্বাণুর সংস্পর্শে এলেই নিষেক ঘটে, গর্ভ সঞ্চারণ হয়। সেই জন্যে এই সময়টা বাদ দিলে যদি যৌন মিলন হয় তাহলে কিন্তু গর্ভ সঞ্চার হয় না। সেই জন্য একে সংযম কালও বলা হয়। সাধারণত রজচক্রে 5 থেকে 9 দিন, ওদিকে 19 থেকে 28 দিন, এই সময়টাকে সেফ পিরিয়ড বলা হয়। এই সময় যৌন মিলনে সাধারণত গর্ভ সঞ্চার হয় না। এর সুবিধা হল এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং দেখা যায় এই প্রক্রিয়ার সাফল্য যথেষ্ট পরিমাণ। কিন্তু এর অসুবিধা হল যে সমস্ত মহিলা রজচক্র অনিয়মিত হয়, তাদের পক্ষে কিন্তু এই পদ্ধতি কাজে লাগে না। নেক্সট, বেসাল বডি টেম্পারেচার জিনিসটা রজচক্রের সময় এই বিশেষ করে দেখা যায় কি যে রজচক্রের মধ্যে যখন ডিম্ব নিঃসরণ হয় তখন স্ত্রীলোকের দেহ তাপমাত্রা 0.3 থেকে 0.5 সেন্টিগ্রেড হারে বাড়ে। 0.3 থেকে 0.5% হারে বৃদ্ধি পায়। তাই রজচক্র চলাকালীন সময় বডি টেম্পারেচারের বৃদ্ধি দেখে জানা যেতে পারে যে ডিম্বাণু নিঃসরণ হয়েছে কিনা। এই প্রক্রিয়ার কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এর সাফল্যের হার প্রায় 66%। কিন্তু এই প্রক্রিয়ার জন্য যথেষ্ট অভিজ্ঞতা প্রয়োজন। অভিজ্ঞতা না থাকলে এই প্রক্রিয়া কিন্তু কার্যকর হয় না।
এই জন্য খুব একটা বেশি এ কার্যকারিতা নেই। নেক্সট, বিলিংস বর্ণিত পদ্ধতি। এটা এক প্রকার বিশেষ পদ্ধতি। রজচক্র চলাকালীন সার্ভিক্সের ক্ষরণ দেখে বা ক্ষরণ বুঝে ডিম্বানুসরণ হয়েছে কিনা বোঝা যায়। সাধারণত দেখা যায় যে ডিম্ব নিঃসরণের সময় সার্ভিক্সের ক্ষরণ বৃদ্ধি পায়। এই ক্ষরণ স্বচ্ছ এবং আঠালো হয়। সাধারণত দুটো আঙুল কিংবা কাগজের সাহায্যে এই মিউসিলাস পরীক্ষা করে এটা বোঝা যায়। দুটো আঙুলের সাহায্যে মিউসিলাস পরীক্ষা করলে যদি সুতোর মতো আকার ধারণ করে তাহলে বুঝতে হবে ডিম্বাণু নিঃসরণ হয়েছে। এর আরেক নাম স্পিন বাকেট পদ্ধতি, বাকেট পদ্ধতি। সুতরাং সেই সময়টা যৌন মিলনে বিরত থাকলে গর্ভসঞ্চার হয় না। এরও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এর সাফল্য হার প্রায় শতকরা 70 থেকে 80%। কিন্তু এর ক্ষেত্রে সঠিক অনুশীলন দরকার। সঠিক অনুশীলন না করলে এই পদ্ধতির নিশ্চয়তা নেই, এই পদ্ধতি বিফল হয়। নেক্সট, বিলিংস বর্ণিত পদ্ধতি বললাম। ল্যাকটেশন অফ অ্যামেনোরিয়া, এটা একটা পদ্ধতি সাধারণত সন্তানের জন্মের পর 6 মাস পর্যন্ত স্তন্যদানকালে, যখন সন্তান স্তন্যপান করে সাধারণত 6 মাস, এই সময়কালে স্ত্রীলোকের ডিম্বাণু নিঃসরণ হয় না, রজচক্র বন্ধ থাকে। সুতরাং এই সময়টা যৌন মিলনে কোনো গর্ভসঞ্চার হয় না। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এর সাফল্য প্রায় 100%। কিন্তু এটা একটা অস্থায়ী পদ্ধতি, বেশি দিন ধরে এটা চলে, এই 5-6 মাস, 4-5 মাস। এই জন্যে এটা কম সময়ের জন্যই চলে। এই কম সময়টা খুব একটা উপযোগী না। এছাড়া অন্য সময়ে, যেমন এই সময় ছাড়া অন্য সময়ে যদি যৌন মিলন হয় তাহলে কিন্তু গর্ভসঞ্চার হয়। এই হলো প্রাকৃতিক পদ্ধতি। এই প্রাকৃতিক পদ্ধতির প্রত্যেকটা কিছু কিছু সুবিধা অসুবিধা আছে এবং সেই অনুসারে দম্পতিকে মেনে নিতে হবে। ভালো থাকবে, শেষ করছি।